একবার ভেবে দেখুন তো, মাত্র ২৫০ বছরে ১৩টা ব্রিটিশ উপনিবেশের একটা ছোট দল কিভাবে আজকের বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হয়ে উঠল। আজকের এই আলোচনায় আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের সেই অবিশ্বাস্য জার্নিটাই দেখব, মানে একটা সাধারণ উপনিবেশ থেকে পরাশক্তি হয়ে ওঠার গল্প। তো প্রশ্নটা একদম সহজ, তাই না? কিভাবে একটা দুর্বল দেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে গেল? মানে একটা দেশ যেটা ছিল দুর্বল, নিজেদের মধ্যেই বিভক্ত, আর সামরিক বাহিনী বলতে কিছুই ছিল না, সেই দেশটাই কিভাবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক আর সামরিক শক্তিতে পরিণত হলো। চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখা যাক। এই পার্থক্যটা একবার চোখে দেখুন। ১৭৮৩ সাল, আমেরিকা মানে তখন ১৩টা উপনিবেশের একটা দুর্বল জোট। অর্থনীতি চলছে কৃষির উপর, আর সেনাবাহিনী সেটা প্রায় নেই বললেই চলে। আর আজকে সেই দেশটা একটা গোটা মহাদেশ জুড়ে ছড়িয়ে আছে। অর্থনীতি $৩০ ট্রিলিয়ন, আর সামরিক বাজেট $৮০০ বিলিয়ন। এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন, এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। তো যে কোনো বড় গল্পের মতোই এর শুরুটাও কিন্তু বেশ কঠিন ছিল। আমেরিকা নামের এই নতুন দেশটার জন্ম হয়েছিল অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে। চলুন প্রথমে সেই শুরুর দিনগুলোর কথাই জেনে নিই। সেই বিপদসংকট সময়টা আসলে কেমন ছিল। দেখুন, স্বাধীনতা পাওয়ার পর আমেরিকার অবস্থা ছিল কিন্তু খুবই খারাপ। দেশটা ছিল দুর্বল, নিজেদের মধ্যেই একতা ছিল না। আর চারদিকে ব্রিটিশ, স্প্যানিশ, ফরাসিদের মতো শক্তিশালী শত্রুরা ঘিরে রেখেছিল। নিজেদের কোনো শক্তিশালী সেনাবাহিনী ছিল না, আর দেশের আকারও আজকের আমেরিকার অর্ধেকের চেয়েও কম। ভাবুন তো, জর্জ ওয়াশিংটন আর থমাস জেফারসনের মতো নেতাদের কাঁধে তখন কি বিশাল এক চ্যালেঞ্জ ছিল, একটা প্রায় অসম্ভবকে সম্ভব করার মতো। আচ্ছা, টিকে থাকার লড়াইটা তো গেল। এরপর আমেরিকা মনোযোগ দিল নিজেদের সীমানা বাড়ানোর দিকে। আর ঠিক এখানেই গল্পের আসল মোড়টা ঘুরে যায়। চলুন দেখি কিভাবে ছোট্ট একটা দেশ ধীরে ধীরে একটা গোটা মহাদেশ জুড়ে নিজেদের সাম্রাজ্য তৈরি করে ফেলল। মাত্র $15 মিলিয়ন। হ্যাঁ, এই একটা সংখ্যাই আমেরিকার ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছিল। 1803 সালে ফ্রান্সের কাছ থেকে এই দামে বিশাল একটা এলাকা কেনা হয়, আর রাতারাতি দেশটার আকার হয়ে যায় দ্বিগুণ। এটা ছিল ইতিহাসের অন্যতম সেরা একটা ডিল, কোনো সন্দেহ নেই। আর এই বিখ্যাত চুক্তিটাই ইতিহাসে লুইজিয়ানা পারচেস নামে পরিচিত। এর ফলে কি হলো, আমেরিকা মিসিসিপি নদী থেকে শুরু করে রকি পর্বতমালা পর্যন্ত প্রায় 8.25 লক্ষ বর্গমাইলের একটা বিশাল এলাকা পেয়ে গেল। ভাবুন, এতে শুধু তাদের জমি কি বাড়েনি, এর সাথে এলো বিশাল উর্বর কৃষিভূমি আর মিসিসিপি নদীর মতো অসাধারণ গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক রুট, যেটা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। আর এটা তো ছিল শেষ শুরু। এরপর পুরো 19 শতক ধরে আমেরিকা একটার পর একটা কাজ করেছে। কখনো টাকা দিয়ে জমি কিনেছে, আবার কখনো যুদ্ধ করে দখল করেছে। ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে একদম আলাস্কা আর হাওয়াই পর্যন্ত তাদের এই এগিয়ে চলাটা ছিল সত্যি অপ্রতিরোধ্য। তো বিশাল একটা দেশ তো হলো, কিন্তু শুধু জমি থাকলেই তো হয় না। আসল শক্তিটা তো আসে অর্থনীতি থেকে, তাই না? ঠিক এরপরেই আমেরিকা মন দিল শিল্পায়নের দিকে, আর এটাই তাকে একটা অর্থনৈতিক জায়ান্টে পরিণত করে। কিন্তু তার আগে আমেরিকাকে নিজেদের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী একটা যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছিল, আর সেটা হলো গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার। এই যুদ্ধটা দেশকে এক করেছিল, দাসপ্রথার অবসান ঘটিয়েছিল, আর সবচেয়ে বড় কথা, পরবর্তী শিল্প বিপ্লবের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছিল। এই সংখ্যাগুলো দেখুন, জ্যান্ডি বিশ্বাসীয়। গৃহযুদ্ধ শেষ হওয়ার পর মাত্র কয়েক দশকে কয়লা উৎপাদন বেড়ে গেল 800%, আর রেলপথের নেটওয়ার্ক সেটা বাড়ল 567%। মানে এই পরিসংখ্যানগুলোই দেখিয়ে দেয় যে আমেরিকার অর্থনৈতিক উত্থানটা কতটা বিস্ফোরক ছিল। আর এই যে বিশাল শিল্প বিপ্লব, এর আসল ইঞ্জিনটা কি ছিল জানেন? মানুষ। 1870 থেকে 1900 সালের মধ্যে প্রায় 2.5 কোটি অভিবাসী আমেরিকায় আসে। এই বিশাল কর্মশক্তি কিন্তু কারখানার চাকা ঘুরিয়েছে আর আমেরিকান ড্রিমকে বাস্তবে রূপ দিয়েছে। আচ্ছা, অর্থনৈতিকভাবে তো দেশটা বিশাল শক্তিশালী হয়ে গেল। এরপর আমেরিকা আর নিজেকে একঘরে করে রাখতে পারল না। 19 শতকের শেষের দিকে এসে তারা তাদের বিচ্ছিন্ন থাকার নীতি থেকে সরে এসে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে শুরু করল। এখন বিশ্বজুড়ে প্রভাব ফেলতে গেলে সবচেয়ে জরুরি জিনিসটা কি? একটা শক্তিশালী নৌবাহিনী। তাই আমেরিকা একটা ব্লু ওয়াটার নেভি তৈরি করল। এর মানে হলো এমন এক নেভি যেটা নিজের দেশ থেকে অনেক অনেক দূরে, মানে গোটা পৃথিবীতেই অপারেশন চালাতে পারে। এটা তাদেরকে নিজেদের ট্রেড রুট রক্ষা করতে আর সারা বিশ্বে নিজেদের শক্তি দেখাতে অমচম সাহায্য করেছিল। মূলত 3টা বড় যুদ্ধ আমেরিকাকে ধাপে ধাপে আজকের জায়গায় নিয়ে এসছে। প্রথমটা ছিল স্প্যানিশ আমেরিকান যুদ্ধ।
এটার মাধ্যমে তারা ক্যারিবিয়ান আর প্যাসিফিকে নিজেদের প্রভাব বাড়ালো। এরপর এলো প্রথম বিশ্বযুদ্ধ। সেখানে যোগ দিয়ে তারা ইউরোপের রাজনীতির মোড় ঘুরিয়ে দিল। আর ফাইনালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো তারা হয়ে উঠল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী সামরিক আর অর্থনৈতিক লিডার। আচ্ছা, আমেরিকার শিল্পশক্তি ঠিক কতটা বিশাল ছিল তার একটা উদাহরণ দিই। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতেই দেশটা বানিয়েছিল প্রায় ৩ লক্ষ প্লেন। ভাবা যায়? এই অবিশ্বাস্য প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু অ্যালাইড ফোর্সের জয়ের পেছনে অন্যতম বড় কারণ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা শুধু যুদ্ধটাই জেতেনি, তারা নিজেদের মতো করে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করে ফেলেছিল। ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর মতো প্রতিষ্ঠান তৈরি করা, মার্কিন ডলারকে গ্লোবাল রিজার্ভ কারেন্সি বানানো, এগুলোর মাধ্যমে তারা পুরো বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়ে যায়। আর হ্যাঁ, তার সাথে তো অ্যাটম বোমের মতো চূড়ান্ত সামরিক শক্তি ছিলই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, আর শুরু হলো কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। আর ঠিক এই সময়েই আমেরিকা তার সুপার পাওয়ার স্ট্যাটাসটাকে একেবারে পাকাপোক্ত করে নেয়। তো একদিকে ছিল আমেরিকা আর তার ক্যাপিটালিস্ট বন্ধুদের নিয়ে ন্যাটো, আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন আর তার কমিউনিস্ট বন্ধুদের ওয়ারশা প্যাক্ট। এই কোল্ড ওয়ারটা আসলে ছিল আদর্শের লড়াই, অর্থনীতির লড়াই, আর বিশ্বজুড়ে কে কার প্রভাব বাড়াবে তার একটা লম্বা প্রতিযোগিতা। এই কোল্ড ওয়ারের একটা বিশাল অংশ জুড়ে ছিল টেকনোলজি আর স্পেস রেস। সোভিয়েত ইউনিয়ন যখন স্পুটনিক লঞ্চ করে দিল, আমেরিকা তার জবাবে নাসা তৈরি করল। আর ফাইনালি ১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠিয়ে সেই রেসটাতে তারা জিতে গেল। শেষ পর্যন্ত ১৯৯১ সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙেই গেল, তখন আমেরিকা হয়ে উঠল বিশ্বের একমাত্র সুপার পাওয়ার। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা এক কথায় সারমর্ম করি, আমেরিকার এই সুপার পাওয়ার হয়ে ওঠার পেছনের কারণগুলো কি কি? দেখুন, প্রথমত এর বিশাল ভূগোল আর প্রাকৃতিক সম্পদ। দ্বিতীয়ত বিভিন্ন সময় নেওয়া কিছু দারুণ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। তৃতীয়ত বিশ্বযুদ্ধের মতো সুযোগগুলোকে কাজে লাগানো। আর সবশেষে টেকনোলজিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। আর আজকের দিনেও আমেরিকা তার সেই শক্তি ধরে রেখেছে। জিডিপি প্রায় $৩০ ট্রিলিয়ন, সামরিক বাজেট বিশ্বের সবচেয়ে বড়, আর সিলিকন ভ্যালির মতো টেকনোলজি হাবগুলো তো আছেই। এগুলোই বলে দেয় যে আমেরিকার আধিপত্য এখনও কতটা মজবুত। কিন্তু ইতিহাস আমাদের একটা জিনিস শেখায়, কোনো শক্তি চিরস্থায়ী নয়। আর এই ২১ শতকে আমেরিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসছে চীনের কাছ থেকে। তাদের যে অবিশ্বাস্য অর্থনৈতিক আর প্রযুক্তিগত উত্থান, সেটাই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। তাই শেষ প্রশ্নটা এটাই, ইতিহাসের দিকে তাকিয়ে কি মনে হয়, আমেরিকার এই আধিপত্য চিরকাল থাকবে, নাকি আমরা ক্ষমতার ভারসাম্যে নতুন কোনো বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছি? এর উত্তরটা শায়দ শুধু সময় দিতে পারবে।